টমাস ডুলি একজন জার্মান মানুষ, জার্মান খেলোয়াড়, জার্মানির টপ ডিভিশনে খেলছেন, টপ ক্লাবগুলোর হয়ে খেলছেন। যদিও তার আন্তর্জাতিক পরিচিতিটা একজন আমেরিকান খেলোয়াড়। আমেরিকান খেলোয়াড় মানে আমেরিকান ন্যাশনাল টিমের হয়ে একটা দুটো ম্যাচ খেলছেন তা কিন্তু না। দুটো বিশ্বকাপ খেলছেন। আমেরিকা তখন নীতি নিচ্ছিল যে আমেরিকায় যারা বিদেশি খেলোয়াড়, ইমিগ্রেন্ট যারা, তাদেরকে ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ দেবে। সেই সুযোগে টমাস ডুলি 94 ওয়ার্ল্ড কাপ খেললেন। পরে 98 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সিও করলেন। মানে মূলত সারা পৃথিবীর যারা আমাদের মতো সিজনাল দর্শক, তারা কিন্তু ডুলিকে চেনে আমেরিকান খেলোয়াড় হিসেবে। পরে শুরুটাও করলেন আমেরিকার সহকারী কোচ হিসাবে। কার সহকারী কোচ? ক্লিন্সমানের সহকারী কোচ। এরপরে না পৃথিবীর নানা প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন জায়গায় কোচিং করাইছেন। ফলে ডুলিকে আপনি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারবেন না। ডুলি কি জার্মান? ডুলি কি আমেরিকান? ডুলি কি ভেনিজুয়েলার? ডুলি কি ফিলিপাইনের? ডুলি কোথাকার? আজকে কদিন ধরে আমার হ্যালুসিনেশন হচ্ছে ডুলি সম্ভবত আদি ও অকৃত্রিম বাংলাদেশী। এই বাংলাদেশে আসছেন মাত্র কয়েক মাস আগে। এই কদিনে এই লোকটা যেভাবে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করতেছেন, যেভাবে কোচিংকে একটা ইকোসিস্টেমে পরিণত করতেছেন, যেভাবে ডায়াসপোরা এবং লোকাল ফুটবলারের একটা সম্মিলন ঘটাতে চাচ্ছেন, যেভাবে একটা একাডেমি তৈরি করতে চাচ্ছেন, সর্বাত্মক একটা একাডেমি, এবং যেভাবে বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতেছেন, পুরো ব্যাপারটা মিলে আমার মনে হচ্ছে যে আমাদের যে কারো চেয়ে এই লোকটা বোধহয় একটু বেশি বাংলাদেশী বা অন্তত আমাদের সমান বাংলাদেশী। আজকে আমি এই স্বপ্নবাজ লোকটার স্বপ্ন নিয়ে কথা বলবো। উনি গতকালকে প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিচ্ছেন। এর আগে বিভিন্ন দফায় প্রেস মিটে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে টুকরো, টুকরো করে কথাগুলো বলছেন। ওনার পরিকল্পনাগুলো আমি এক জায়গায় করলে দেখি একটা মহাপরিকল্পনা। এটা একটা ন্যাশনাল কোচের পরিকল্পনা না। এটা একজন টিম ডিরেক্টর বা ন্যাশনাল ডিরেক্টরের পরিকল্পনা। সেই পরিকল্পনাটা কেমন? এক জায়গায় করলে কেমন দেখা যায় সেটা একটু আলাপ করব আজকে। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮ তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। কাগজে কলমে এখন টমাস ডুলির ছুটি চলতেছে। টমাস ডুলির এখন তার দেশে থাকার কথা। জার্মানিতে বা ইউএসএ তার যে জায়গায় স্থায়ী নিবাস, সেখানে থাকার কথা। বউ, বাচ্চা, সংসার এগুলোর সঙ্গে থাকার কথা। বন্ধু-বান্ধবের সঙ্গে হয়তো সন্ধ্যাবেলায় কোনো পাবে বসে আড্ডা দেওয়ার কথা। না, টমাস ডুলি কোথাও নাই। টমাস ডুলি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন মাঠে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন জায়গায় বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের নিয়ে যেসব ক্যাম্প হচ্ছে, জোন্স যে ক্যাম্প করতেছেন বা বিভিন্ন ক্লাব যে টুকটাক প্র্যাকটিস শুরু করছে, যদিও বড় ক্লাবগুলো এখনো প্র্যাকটিস করে নাই। হঠাৎ, হঠাৎ ডুলিকে সেসব জায়গায় দেখা যাচ্ছে। ফেসবুকে বিভিন্ন জায়গার ছবি দেখতেছি, ডুলি কাদা মাঠের মধ্যে খেলোয়াড়দের খেলা দেখতেছেন। ইটস ইমপ্রেসিভ। বাংলাদেশে কোনো ক্রিকেট বলেন, ফুটবল বলেন, কোনো বিদেশি কোচ সাধারণত দেশে এসে প্রান্তরে ঘুরে বেড়ান না। এটা নিয়ে আমরা সবসময় বরং অভিযোগ করি যে কোচদের কেন এই ফেডারেশনগুলো বা বোর্ড কেন বাধ্য করে না যে আপনি মূল খেলার বাইরেও একটু সময় দেশে কাটান, একটু দেশের খেলা দেখেন। তো আমাদের দেশে তো এখন ফুটবলই হচ্ছে না, দেখবে কি? সে তার মতো করে ব্যাপারটা বের করে নিছে। কিন্তু এটা তার মূল কাজ না। মানে মূল কাজ এটা করতেছে না। তার তো মূল কাজ এর কোনোটাই না। সে যা করতেছে। তার মূল কাজ তো ন্যাশনাল টিমের হেড কোচের কাজ কি? ন্যাশনাল টিমের হেড কোচের কাজ হচ্ছে অনেক দাবি-দাওয়া করা, ক্যাম্পের টাইম আসলে বড়, বড় কথা বলা, ক্যাম্প পরিচালনা করা। এই তো। আর কিছু প্ল্যানিং দেওয়া, গালভরা প্ল্যানিং দেওয়া ন্যাশনাল টিম নিয়ে। পুরো দেশের ফুটবল নিয়ে সে ব্যস্ত থাকবে না। কিন্তু আপনি যদি ডুলিকে দেখেন, ডুলি আসলে নিজেকে হেড কোচ হিসাবে ভাবতেছে এটাই মনে হয় না। এখন আমাদের সামনে সাফ গেমস। তার যে ইন্টারভিউটা হচ্ছে ১ম আলোতে, সেটাতে ১ম প্রশ্নটাই করা হয়েছে, সাফে কি আশা করতেছেন? তো সে আসলে ওই সাপ সংক্রান্ত যে কয়টা প্রশ্নের উত্তর দিছে, আমার মনে হলো না যে সে খুব ফোকাসড এটায়। অবশ্যই ফোকাসড। সে বলতেছে আমার শিরোপা দরকার, শিরোপার জন্য যা, যা করা দরকার তাই করতে হবে। ওকে, এইটা নিয়েই সে পড়ে আছে, এটা তার কণ্ঠে মনে হচ্ছে না। সে তাহলে কি নিয়ে পড়ে আছে? সে পড়ে আছে হচ্ছে আমাদের ডায়াসপোরা ফুটবলারদের লাইনটা কিভাবে ঠিক করা হবে। ডায়াসপোরা ফুটবলারদের কিভাবে যত্ন নেওয়া হবে, এদের কিভাবে মূল স্রোতে পরিণত করা হবে। ডায়াসপোরা ফুটবলারই কি আমাদের একমাত্র স্রোত হয়ে থাকবে? নাকি আরো নানা উৎস তৈরি করতে হবে? ডুলি আসলে যেটা চান, তিনি এই সাক্ষাৎকারগুলোতে বা বিভিন্ন সময় যেটা বলতেছেন, সেটা হচ্ছে উনি একটা ফুটবল ফিলোসফি দাঁড় করাতে চান। একটা অভিন্ন ফুটবল ফিলোসফি। এটা আসলে একটা ফুটবলিং নেশন হয়ে ওঠার জন্য আপনার খুব জরুরি। একটা বড় ফুটবলিং নেশন যারা,
বড় শুধু না, বড়, মাঝারি, ছোট যেসব ফুটবলিং নেশন তাদের একটা বড় কাজ হচ্ছে পুরো দেশকে একটা ফুটবলিং ফিলোসফির আন্ডারে আনা, একটা ইকোসিস্টেমে আনা। সেটার জন্য একটা কোচিং ম্যানুয়াল, সেটার জন্য একটা ফিলোসফিক্যাল ম্যানুয়াল তৈরি করা দরকার। ডুলি নিজেই সেই দায়িত্বটা কাঁধে নিয়েছেন। যে সমস্ত দেশে যত বয়সভিত্তিক খেলা হয়, জেলাভিত্তিক খেলা হয়, তৃণমূল পর্যায়ে খেলা হয়, সবগুলো একই সুরে কথা বলবে। একই স্টাইলে সব কোচরা কাজ করবেন। একই স্টাইলে সব খেলোয়াড়রা খেলবে। এমনকি ক্লাবগুলোকেও মোটামুটি বুঝানো হবে যে দিস ইজ আওয়ার ন্যাশনাল স্টাইল। এই জিনিসটা কিন্তু একেকটা দেশে বাস্তবায়িত করতে, ইউরোপের একেকটা দেশে বাস্তবায়িত করতে, লাতিন আমেরিকার একেকটা দেশে বাস্তবায়িত করতে বড়, বড় বিশেষজ্ঞর বহু মেধা খরচ করা লাগছে। মেনত্তি বা বড়, বড় কোচরা এটা নিয়ে অনেক সময় দিচ্ছেন যার দেশে। এটা করা খুব কঠিন। সমস্ত সিস্টেমটাকে একটা ফিলোসফির আন্ডারে আনা। কিন্তু একবার যদি এনে ফেলতে পারেন, তাহলে ওই দেশের ফুটবলের উন্নয়নটা ত্বরান্বিত হয়। শুধু ত্বরান্বিত হয় না, সায়েন্টিফিক হয়। সেই সায়েন্টিফিক করার জন্য দেখেন লোকটা কি প্রস্তাব করছে। বিভিন্ন বয়সভিত্তিক যে দলগুলো, এই দলগুলোর কোচদের জন্য সে একটা কারিকুলাম বানাবে। সমস্ত প্রান্তিক কোচদের জন্য সে কারিকুলাম বানাবে। এই প্রত্যেকটা কারিকুলাম ইন্টারকানেক্টেড থাকবে। বয়সভিত্তিক দলগুলো আর ন্যাশনাল টিম একই রকম সুযোগ সুবিধা পাবে। এরা একই ইকোসিস্টেমে থাকবে। এদের কোচ, ন্যাশনাল টিমের কোচ, এদের সুযোগ সুবিধা এগুলোকে আপনি আলাদা করতে পারবেন না। মানে একটা সেম ইকোসিস্টেম দাঁড় করানো। এর মধ্যে খুব বড় একটা ব্যাপার হবে কোচিং শিক্ষা। সে সেটা বারবার বলছে। এই ইন্টারভিউতে কয়েক দফায় সে বলছে যে সমস্ত কোচ দেশে যারা লাইসেন্স প্রাপ্ত, অপ্রাপ্ত যত কোচ আছেন সবাইকে নির্দিষ্ট ফিলোসফিতে আনতে হবে। সেটার জন্য উনি একটা আলাদা কারিকুলাম করতে চান। যে ফিলোসফিক্যালি কিভাবে কোচরা ইন্টারকানেক্টেড হবেন এবং একটা নির্দিষ্ট ফিলোসফিতে তারা মুভ করবেন। কি অসাধারণ চিন্তা, তাই না? এই দায়িত্ব তাকে কে দিছে? সে তো আমাদের ন্যাশনাল ডিরেক্টরও না, সে তো আমাদের ফুটবল ডেভেলপমেন্ট অফিসারও না। কিন্তু দেখেন সে নিজে এই দায়িত্বটা নিয়ে নিছে এবং এই আইডিয়াগুলা সে শেয়ার করতেছে। একই সঙ্গে সে খুব গুরুত্বের সঙ্গে বলছে যে সারা দেশের ফুটবলে, শুধু ন্যাশনাল টিমের ফুটবলে না। আসলে তার কথায় আমি ন্যাশনাল টিমটাই কম পাইছি। ন্যাশনাল টিম নিয়ে সে নিশ্চয়ই তার মতো করে ভাবতেছে। কিন্তু ন্যাশনাল টিম নিয়ে বলতেছে কম। সে চায় প্রতিটা ফুটবল সেক্টরে বয়সভিত্তিক বলেন, একাডেমি বলেন, প্রতিটা সেক্টরে সায়েন্টিফিক অ্যাপ্রোচ বাড়ুক। ডাটা অ্যানালিসিস বাড়ুক, স্পোর্টস সায়েন্সের ব্যবহার বাড়ুক, বায়োমেকানিক্স বোঝাটা বাড়ুক। এবং সে এই কথাগুলো বলতেছে যে এইগুলো আমাদের প্রত্যেকটা সেক্টরে ইমপ্লিমেন্ট করতে হবে। ওই যে আবার ইকোসিস্টেম জুড়ে এই জিনিসটা থাকতে হবে। মানে সে বারবার আমাদের এই পুরো সিস্টেম এইটা নিয়েই সে আলোচনাটা করতে চায়। দেশের ফুটবল ঢেলে সাজানোয় তার আরেকটা আইডিয়া আছে যেটা আমি এই সাক্ষাৎকারে দেখি নাই। অন্য আরেকটা প্রেস মিটে সে কথায় বলতেছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, "বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে পারবে?" তো সে বলছিল, "কেন না? বাংলাদেশের মতো মানব সম্পদ এবং উৎসাহ এটা তো পৃথিবীর খুব কম দেশে আছে, তাই না?" এবং সে এই ইন্টারভিউতেও বলছে যে, "বাংলাদেশের খেলোয়াড়রা এত আন্তরিক, এত শেখার জন্য আগ্রহী এবং এত বেশি প্রাণ উজাড় করে দিতে চায় খেলার জন্য, এটা একটা বিরাট সম্পদ।" একই সঙ্গে আমাদের দেশের এত মানব সম্পদ, এটা তো একটা পরিণতি পেতেই হবে। ২০ কোটি মানুষের দেশ। সম্ভবত সত্যিকারের একটা আদমশুমারি এখন হলে হয়তো আরো বেশি হবে সংখ্যাটা। আমরা ২০ কোটি বলে জানি। ২০ কোটি মানুষের একটা দেশ। এটার একটা পরিণতি তো পেতে হবে। সে এর মাঝে কোথায় বলতেছিল? সম্ভবত ওই যে একটা ক্রীড়া সংগঠনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওখানে বলতেছিল যে, "এটার জন্য কি দরকার? যদি একটা শর্টকাট করতে চান, একটা বিরাট আবাসিক ক্যাম্প করেন। ৭০ জন ৮০ জন বাচ্চা নিয়ে শুরু করে দেন যে ২০৩৪ বিশ্বকাপ বা ৩৮ বিশ্বকাপ টার্গেট করে আমরা একটা ক্যাম্প শুরু করব। এই বাচ্চাদের পৃথিবীর বিভিন্ন বড় একাডেমির সঙ্গে কানেক্ট করা, তাদের সঙ্গে কোলাবোরেশন এ ট্রেনিং করানো। আপনি তাদের ওইভাবে গড়ে তুলবেন। সারা পৃথিবীতে ওই বয়সে আমাদের যত বংশোদ্ভূত বাচ্চা আছে, তাদেরকে একই সিনক্রোনাইজেশন এর সঙ্গে বড় করে তুলবেন। হয়তো সে থাকতেছে লন্ডনে, হয়তো সে থাকতেছে বায়ার্ন মিউনিকে। এই সবাইকে একটা ইকোসিস্টেমে বড় করে তোলা। এটা ফল আসবেই। বিশ্বকাপ হবেই। বিশ্বকাপ আমরা খেলবই। তবে লোকটা শুধু গালভরা কথা বলে না। আগেই যে কথাগুলো বললাম সেগুলো তো দেখলেন যে কিভাবে সে আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে চায়। এই জায়গাটায় আমার কাছে তার কতগুলো কথা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ডায়াসপোরা ফুটবলার। ডায়াসপোরা ফুটবলারকে আমরা কি হিসাবে দেখব? প্রথমত সে ডায়াসপোরা এবং লোকাল এই ব্যবধানটা রাখতে চায় না। এই টার্ম ও জার্গনটাই আর ইউজ করতে চায় না। সে আসলে সবাইকে বাংলাদেশী ফুটবলার হিসাবে দেখতে চায়। সে অবশ্য একটা লাইন বলছে,
এটা আমার খুব মনের মতো লাইন যে বাংলাদেশের সঙ্গে যাদের কোনো রক্তের সম্পর্ক নেই তাদের কথা আমি মাথায় নেই না। কিন্তু যার কোনো না কোনো রক্তের সম্পর্ক আছে সেটা যত যুগ আগের হোক সে বাংলাদেশী। এটা পরিষ্কার বুঝতে হবে। ডায়াসপোরাও না, প্রবাসীও না, অরিজিনও না। সে বাংলাদেশী এবং তার যে সম্পদটা এটা বাংলাদেশের সম্পদ। এটা আমরা ইউজ করব তা না। সে আমাদের। এই যে দেখেন কি চিন্তাটা, এই কথাটাই কিন্তু আমি বেশ কিছুদিন ধরে বলি বা আমরা সবাই বলি যে আসলে প্রবাসী বলে কিছু নাই, ডায়াসপোরা বলে কিছু নাই। ওরা আমাদের জাস্ট এক্সটেনশন। ওরা আমার কাছে এখন থাকে না। আমার অনেক ভাই-বন্ধু আছে না দেশে থাকে না। তাই বলে কি তারা বাইরের হয়ে যায়? কিন্তু এই জায়গাটায় সে একটা জিনিস সতর্ক করতে চায়। সে ফিলিপাইনের উদাহরণ দিয়ে বলছে যে, "আমরা ডায়াসপোরা ফুটবলারদেরকে প্রথমত দেখব হচ্ছে যে বড় একটা ট্রানজিশন হিসাবে। আপাতত ডায়াসপোরা ফুটবলার ছাড়া আমাদের ট্রানজিশনটা পার হওয়ার কোনো উপায় নেই। ফলে এখন আমাদের একমাত্র ভরসা ডায়াসপোরা ফুটবলার। তারা এসে আমাদেরকে ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স দেবে। ওই যে বড়, বড় ক্লাবে খেলতেছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলতেছে, ওই কোচিং পাচ্ছে, তাদের ওই স্কিল সেট, ওই এক্সপেরিয়েন্স এগুলো আমাদের ফুটবলকে আগায় দেবে। এইগুলো দিয়ে আমরা একটা ট্রানজিশনাল ফেজ পার হবো। তারপরে ততদিনে আমাদের লোকাল ফুটবলকেও ওই পরিমাণে শক্তিশালী করে তুলতে হবে যে আমরা ওই ব্যবধানটা আর টের পাবো না। কে ডায়াসপোরা, কে দেশি এটা আমাদের কোচরা আর ঠিক করতে পারবেন না। তারা জানবেন না, বুঝতে পারবেন না। প্রত্যেকের কোয়ালিটি খুব কাছাকাছি হবে। লড়াইয়ে যে জিতবে সে বলতেছে যে আমি নাম, উচ্চতা, কোথায় থাকে, কিভাবে মানে গড়ে উঠছে এগুলো কিচ্ছু জানতে চাই না। আমি দেখতে চাই সেই দৃশ্যটা যে একটা খেলোয়াড়ের স্কিল সেট কি? আমার টিম কি ডিমান্ড করে? সেটা যে পূরণ করবে সে ওখানে খেলবে। এই দিকটার দিকেই তো আমরা যাইতে চাই। আমরা তো একটা ইকোসিস্টেমের দিকে, একটা পাইপলাইনের দিকে তাকায় থাকবো না। আমরা এমন একটা সময় তৈরি করতে চাই, যে সময়টায় আমরা জিজ্ঞেসই করব না, "ভাই তুমি আসলে থাকো কোথায়?" আসলে আর নকলে বলে কিচ্ছু নাই। সবাই ইন্টারন্যাশনাল ব্রেকে ন্যাশনাল টিমের হয়ে খেলবে। তুমি খেলতেছো ইংলিশ লিগে, তুমি খেলতেছো জার্মান লিগে, তুমি খেলতেছো ঢাকা লিগে। কিচ্ছু যায় আসে না। সবাই একই পাল্লায় মাপা হবে। হ্যাঁ, ডুলির এই স্বপ্নের জায়গাটাতে যেতে গেলে আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এক তো ডুলি যে ইকোসিস্টেম গড়ার কথা বলছে, দেশব্যাপী একটা ফিলোসফির কথা বলছে, এগুলো কার্যকর করতে হবে। সায়েন্টিফিক অ্যাপ্রোচটা খুব জরুরি আমাদের প্রতিটা লেভেলে এটা ঢুকানোটা। একটা ন্যাশনাল কারিকুলাম তৈরি করা খুব জরুরি। তার চেয়েও জরুরি হচ্ছে আমাদের বিরাট একটা একাডেমি করা, আবাসিক একাডেমি করা। আবাসিক একাডেমি করাটাকে আপনারা বলতে পারেন যে এটা পৃথিবীর কোথাও ফুটবল ফেডারেশনের দায়িত্ব না। কিন্তু পৃথিবীর কোথাও বলতে যদি আপনি ইউরোপের টপ 5 টিমের দিকে দেখেন বা বিশ্বের টপ 10 টা টিমের দিকেই ভাবেন, তাহলে ওটা পৃথিবীর না। পৃথিবী আসলে আমার বাস্তবতা অনুযায়ী ভাবতে হবে। আমার বাস্তবতা যেসব দেশের সঙ্গে ম্যাচ করে তাদের দিকে তাকাবেন দেখবেন যে তারা শুধু ক্লাব নির্ভর না। আমার এখানে এখনো ক্লাবগুলো এরকম শক্তিশালী হয় নাই যে তাদের একাডেমি, তাদের নিজস্ব স্ট্রাকচার এটা আমাদের ন্যাশনাল টিমকে সমৃদ্ধ করবে। ন্যাশনাল ফুটবলকে সমৃদ্ধ করবে। এটা হবে কালক্রমে সময় লাগবে। কিন্তু যতদিন সেটা না হচ্ছে ততদিন আমাদের ন্যাশনাল একাডেমি এবং ন্যাশনাল যে ফুটবল ক্রিয়েশন সিস্টেম এটা খুব জোরদার রাখতে হবে। সেটার জন্য প্রয়োজনে বিশাল একটা একাডেমি করে ফেলতে হবে। এই জিনিসগুলো খুব জরুরি। একই সঙ্গে ডুলি আরো যেটা গুরুত্বের সঙ্গে বলছেন যে ন্যাশনাল ফুটবল কাঠামো, ন্যাশনাল ডোমেস্টিক কাঠামো। এটা তো আসলে ঢেলে সাজাতেই হবে। এটাকে সত্যিকারের একটা প্ররূপ দিতে হবে। যদিও আমরা ফিফার ভাষায়, ফিফার অফিসের স্বীকৃত প্রফেশনাল ফুটবল খেলি। কিন্তু এটা তো এখনো প্রফেশনাল ফুটবলের কাঠামো পায় নাই। দেখেন আইনি অনুযায়ী কদিন আমাদের অলরেডি দলবদল শুরু হয়ে যাওয়ার কথা। এখনো পর্যন্ত বড় ক্লাবগুলো কি দলবদল করবে, কাকে নিবে না নিবে কোনো খোঁজ খবর নাই। ফলে এখনো পর্যন্ত কোনো দল ক্যাম্পও শুরু করে নাই। কবে কি লিগ শুরু হবে, সময়মতো শুরু হবে কিনা বোঝা যাচ্ছে না। আমাদের ক্লাবগুলোকে আরো রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা নিয়ে আমরা একটু আলাদা করে একদিন আলোচনা করব। আমাদের ক্লাবগুলো কেন রেসপন্সিবিলিটি নিবে? ওরা তো ক্লাব চালায় কিছু পায় না। আমরা না সবকিছু শুধু আমাদের স্বার্থের জায়গা থেকে দেখি। যে আমাদের জন্য ক্লাবগুলোকে এই করতে হবে, ওই করতে হবে। কেন করবে রে ভাই? কেন করবে? কেন অযথা পকেটের টাকা খরচ করবে? এগুলোর একটু পথ নিয়ে আমাদের ভাবতে হবে, কথা বলতে হবে। সেটা একসময় বলব। তবে আপাতত ডুলির এই স্বপ্নগুলো পূরণের জন্য সবাইকে আগায় আসতে হবে। আমি বাফুফের প্রতি খুব খুশি, খুব খুশি। গত কিছুদিনের কর্মকাণ্ডে বাফুফে যা দেখাইছে, এই যে জোন্সকে আনছে, ডুলিকে এত কিছু ভাবার অন্তত তো স্পেস দিচ্ছে। এবং দেখেন ডুলির শুরুতে যে চাহিদা ছিল যে সে ফুল একটা টিম নিয়ে আসবে।
শুরুতে আমরা বাজেটে পারি নাই বলে সেটা আনতে দেওয়া হয় নাই। এখন ডুলিকে কিন্তু তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে কোচ দীর্ঘদিন ধরে ছিল, তার সঙ্গে সব জায়গায় ছিল, সেই কোচটাকেও কিন্তু নিয়ে আসছে। আবার বিশ্বের খুব নামকরা একজন সহকারী কোচ, তাকেও আনা হয়েছে তার টিমে। একজন গোলকিপিং কোচ আনা হয়েছে। আমি আশা করব ডুলি খুব দ্রুত একজন ভালো ভিডিও অ্যানালিস্ট এবং দুর্দান্ত একটা ভিডিও অ্যানালিসিস সেটআপও এখানে দাঁড় করাবেন। এই যে ডুলির মানে ন্যাশনাল টিম কেন্দ্রিক যে চাহিদাগুলো, সেগুলো তো পূরণ করে ফেলতেছে বিএফএফ। এটা বিরাট কৃতিত্বের ব্যাপার। কারণ এটা করতে তাদের খুব টানাটানির মধ্যে যেতে হচ্ছে। ওই যে বারবার বলি বিএফএফ এর একমাত্র আয় তো আসলে ওই যে ফিফার অনুদানটা। এছাড়া এখনো কোনো আয় নাই। আমি আশা করি খুব দ্রুত বিএফএফ এর আয়টা শনৈ, শনৈ বৃদ্ধি পাবে। সেই সময়ের জন্য অপেক্ষা করি আর অপেক্ষা করি একটা জিনিসের জন্য। এটার জন্য অপেক্ষা করি না, প্রার্থনা করি। বিএফএফ এর প্রত্যেকটা মানুষ, প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা চাকরিজীবী, প্রত্যেকটা খেলোয়াড় সবাই এই লোকটার স্বপ্নের মতো করে অ্যালাইন হন। এইটা হওয়াটা খুব জরুরি। শুধু খেলোয়াড়রা না, আমরা যারা কথা বলি, আমরা যারা কথা শুনি, আমি তো শুনিও, বলিও, হয়তো দেখি কম, বুঝি কম। সবাইকে আসলে একটা অ্যালাইনমেন্টে থাকতে হবে। আমরা সমালোচনা করব। যেদিন ম্যাচ হেরে যাবে, যেদিন খারাপ করবে, অবশ্যই ডুলিকে সমালোচনা করব। কিন্তু এই অ্যালাইনমেন্টটা নষ্ট করব না আমরা কখনো। কথায়, কথায় ডুলির মাথা চাইবো না। কথায়, কথায় বলব না যে হচ্ছে না। একটু ধৈর্য ধরব সবাই। কে জানে সাফে হয়তো আমরা খুব ভালো রেজাল্ট পেলাম না। সেজন্য এই স্বপ্নবাজ লোকটার কেটে ফেলা যাবে না। খুব সমালোচনা করব সবাই মিলে। আমিও করব। কিন্তু কেটে ফেলা যাবে না। কেটে ফেলার পথে আগাইলে এই স্বপ্নটা আমরা মিস করব। বাংলাদেশ নিয়ে এর আগে অনেকে স্বপ্ন দেখছেন। অনেকেই স্বপ্ন দেখছেন। আমরা সেসব স্বপ্নবাজ কোচকে হারাইছি। তাদের পাশে দাঁড়াই নাই। এই ১ম আমি দেখতেছি বিএফএফ এই ডুলির স্বপ্নটার পাশে দাঁড়াইছে। এখন জাতি হিসাবে আমাদের সবার কাজ এই স্বপ্নের সঙ্গে অ্যালাইন হওয়া। I hope যে আমরা সবাই সেটা হতে পারবো এবং আমরা ওই স্বপ্নের উচ্চতাটায় উঠতে পারবো। সবার জন্য শুভেচ্ছা।